প্রিয় ছাত্র বন্ধুরা, আমি সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের শিক্ষক ধীরাজ কুমার দাস। তোমরা যারা দশম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী, তাদের বাংলা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি নাটক রয়েছে। নাটকের নাম সিরাজউদ্দৌলা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এই একটি নাটকই তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমেই আমাদের একটু জেনে নিতে হবে যে গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি থেকে নাটক কোন দিক থেকে স্বতন্ত্র। নাটক হল আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত, যতগুলি শিল্পকলা আছে সবার থেকে শক্তিশালী একটি গণমাধ্যম। নাটককে ইংরেজিতে বলা হয় কম্পোজিট আর্ট, অর্থাৎ এটি একটি মিশ্র কলা। নাটক একই সঙ্গে পড়া যায়, দেখা যায়, শোনা যায়, অভিনয় করা যায় এবং নাটকের প্রাণ হল অ্যাকশন বা দ্বন্দ্ব, কনফ্লিক্ট। দ্বন্দ্ব বা অ্যাকশন ছাড়া নাটক হয় না। আমাদের একটি নাটকই এখানে পাঠ্য রয়েছে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা একটি পূর্ণাঙ্গ নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তের, কিন্তু এখানে আমাদের পাঠ্যাংশে যেটি রয়েছে সেটি পূর্ণাঙ্গ নাটক নয়, সেই নাটকের অংশ বিশেষ। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য এবং মূল নাটকের নামানুসারে এই অংশটির নাম রাখা হয়েছে সিরাজউদ্দৌলা। আমরা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সম্পর্কে দু একটি কথা আমরা জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1892 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1961 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলাদেশের, বর্তমান বাংলাদেশ অবিভক্ত বাংলার খুলনা জেলায় তার জন্ম। এবং তিনি পেশাদারী থিয়েটার ও গণনাট্য সংঘের অন্যতম প্রধান নাট্যকার ছিলেন। শচীন্দ্রনাথ সেনগুপ্ত বেশ কয়েকটি সার্থক ঐতিহাসিক নাটক লিখেছেন। নাটকের তো অনেকগুলি ভাগ আছে, সামাজিক নাটক, পারিবারিক নাটক, ঐতিহাসিক নাটক, রাজনৈতিক নাটক। ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে শচীন্দ্রনাথ সেনগুপ্তের কৃতিত্ব সর্বজনস্বীকৃত। তার প্রথম নাটক 1929 খ্রিস্টাব্দে রচিত রক্তকবচ। 1929 খ্রিস্টাব্দে রচিত তার প্রথম নাটক রক্তকবচ। ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই সিরাজউদ্দৌলা নাটকটি, গৈরিক পতাকা, রাষ্ট্র বিপ্লব ইত্যাদি নাটকগুলি শচীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য নাটক। এখন এই নাটকের নামকরণ সিরাজউদ্দৌলা। মূল নাটকের নাম সিরাজউদ্দৌলা। এই নাটকের অংশটির মধ্যেই অনেকটা বিন্দুতে সিন্ধু দর্শনের মতোই সমগ্র নাটকের আস্বাদ এই নাট্যাংশটির মধ্যে পাওয়া যায়। আমরা মূল নাটককে প্রবেশ করবার আগে তার ঐতিহাসিক প্রেক্ষাপটটি একটু জেনে নেব। এটি যেহেতু একটি ঐতিহাসিক নাটক, বলে রাখি যে ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে নাট্যকার যেমন ইতিহাসের তথ্যের প্রতি বিশ্বস্ত থাকবে, ঠিক তেমনি চরিত্র, দু একটি ঘটনা তিনি কল্পনার দৃষ্টিকোণ থেকেও দেখতে পারেন। কারণ নাট্যকার নাটক লিখছেন, তিনি ইতিহাস লিখছেন না।
অবশ্যই ঐতিহাসিক ঘটনাক্রম, ঐতিহাসিক সত্যকে তিনি বিকৃত করেন না। এই নাটকের প্রেক্ষাপটটি বাংলা, বিহার, ওড়িশা, এই সুবে বাংলার যে নবাব ছিলেন আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসান, যেহেতু আলীবর্দীর কোনো পুত্র সন্তান ছিল না। কিন্তু সিরাজউদ্দৌলা তখন মাত্র 23 বছরের যুবক। এই সিরাজউদ্দৌলার সিংহাসনে বসা তার জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম এবং মধ্যম কন্যার পুত্র শওকত জং, এছাড়াও মির্জাফরের মতন কয়েকজন এই সিরাজউদ্দৌলার সিংহাসন গ্রহণটাকে খুব ভালোভাবে মেনে নেয়নি। ঘসেটি বেগম, মির্জাফর, দেশীয় কিছু অমাত্যগণ তারা ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে কিভাবে সিংহাসনচ্যুত করা যায় সেই কাজে তারা লিপ্ত হলেন। এই রকম একটা পরিস্থিতির মধ্যেই সিরাজউদ্দৌলার নাটকটি। এদিকে তখন 1757 খ্রিস্টাব্দে যখন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হল, সিরাজউদ্দৌলা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা কিভাবে এই ঘসেটি বেগম, মির্জাফর ইত্যাদির সঙ্গে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করলেন এবং সিরাজউদ্দৌলার যে বিচক্ষণতা, দরবার পরিচালনার যে দক্ষতা এবং তার যে আত্মযন্ত্রণা, সেইটি সিরাজউদ্দৌলা নাট্যাংশে খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। আমরা এখন মূল নাটকটিতে প্রবেশ করব। প্রথমে দেখা যাচ্ছে একটি দরবার কক্ষ, সেখানে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে আছেন এবং অন্যান্য যারা অমাত্য সভাসদ তারাও রয়েছেন। আমরা শুরু করছি সিরাজউদ্দৌলা নাটকের যে অংশ বিশেষ। আবারও বলি, সম্পূর্ণ নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমাদের আলোচ্য পাঠ্যাংশটি। আমি মূল নাটকটা তোমাদের সামনে তুলে ধরব এবং সঙ্গে সঙ্গে যেখানে বিশ্লেষণ করবার প্রয়োজন সেখানে আমি বিশ্লেষণ করব। দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, বীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা, দণ্ডায়মান। বলে রাখি, ওয়াটস হলেন ইংরেজদের প্রতিনিধি এবং মসিয়েলা হলেন ফরাসি প্রতিনিধি। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছেন। সিরাজ বলছেন প্রথমে, ওয়াটস, ইওর এক্সেলেন্সি, অর্থাৎ ওয়াটস নবাবকে সম্বোধন করলেন, ইওর এক্সেলেন্সি, মহামান্য নবাব, আজ্ঞা করুন। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আসলে ইংরেজরা এসেছিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ব্যবসা বাণিজ্য করতে এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা কিভাবে আমাদের দেশে বাণিজ্য করবার অজুহাতে শাসন কার্যতেও তারা এগিয়ে গেছিল, তারই নিদর্শন হলো তারা একটা সময় ব্যবসা বাণিজ্যের নাম করে তারা কলকাতাটাকে দখল করে নিয়েছিল।
সিরাজউদ্দৌলা নিজের বিচক্ষণতা দিয়ে, সৈন্য দিয়ে ইংরেজদের কাছ থেকে সেই কলকাতাকে পুনরুদ্ধার করেছিলেন এবং পুনরুদ্ধার করে তিনি নাম রেখেছিলেন আলীনগর। ইতিহাসে তা রয়েছে। ওয়াটস বলছেন, জানে ইয়োর এক্সেলেন্সি সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভিরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? অর্থাৎ কলকাতা পুনরুদ্ধার করে সিরাজউদ্দৌলা যে আলীনগর রেখেছিলেন, আলীনগরের শর্ত হয়েছিল ইংরেজদের সঙ্গে, সেই শর্ত ইংরেজরা রাখেনি। ইংরেজদের প্রতিনিধি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে সেই জন্য সিরাজউদ্দৌলা তার দরবারে তলব করেছেন। ওয়াটস বলছেন, জানে ইয়োর এক্সেলেন্সি। ওয়াটস বলেন, তার পুরো নাম হচ্ছে উইলিয়াম ওয়াটস। তিনি ছিলেন কাশিমবাজারের কুঠির একজন অধ্যক্ষ এবং লর্ড ক্লাইভের বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন অত্যন্ত। সিরাজউদ্দৌলার পতনের ক্ষেত্রে পলাশীর যুদ্ধের সময় যে লর্ড ক্লাইভের যে বিচক্ষণতা, তার পিছনে কিন্তু এই একজন ওয়াটসের একটা অন্যতম ভূমিকা ছিল। ওয়াটস বলছেন, আমি জানিলাম না আমাদের অপরাধ সিরাজ, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না সিরাজ। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। অ্যাডমিরাল মানে হচ্ছে নৌসেনাধ্যক্ষ। মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস, I am acquaint you that the remainder of the troops which should have been here long since and which I hear the colonel told you he expected will not beat at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. সিরাজ, মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। মুন্সি, কর্নেল ক্লাইভ, বলে রাখি যে এই কর্নেল ক্লাইভ বাংলা তথা ভারতের রাজনৈতিক পালাবদলের অন্যতম রূপকার। পলাশীর ষড়যন্ত্রের প্রধান নায়ক ছিলেন তিনি, এই কর্নেল ক্লাইভ, এবং এক সময় তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বেসর্বা হয়েছিলেন। মুন্সি বললেন, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্বর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। অর্থাৎ ইংরেজিতে চিঠিতে যা লেখা ছিল তার বাংলা তর্জমা করলেন মুন্সি। সিরাজ বললেন, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়াটস, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্র।
মুন্সী পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে দিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? ওয়াটস: হ্যাঁ, আমি লিখিয়াছি। সিরাজ: পড়ুন মুন্সীজি। মুন্সী: It is impossible to rely upon the Nawab and it will be wise to attack Chandarnagar. নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সিরাজ: তোমাদের অভদ্রতার, ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? ওয়াটস: পানিশ মি, ইউর এক্সেলেন্সি। ইফ ইউ উইল, I cannot only say that I have done my duty. মহামান্য নবাব, যদি আপনি মনে করেন তবে আমাকে শাস্তি দিন। If you will, I can only say that I have done my duty. আমি আমার কর্তব্য করেছি মাত্র এইটুকুই বলতে পারি। রাজ বলল, নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন। কুর্নিশ করা মানে মুসলমানি কায়দায় একটু পিছিয়ে গিয়ে অভিবাদন করা, তাকে বলে কুর্নিশ করা। রাজ বলল, জাহাপনা। রাজবল্লভ হলেন, ইনি একজন নবাবের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অন্যতম একজন সাধারণ কর্মচারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি একটু ক্ষমতাবান হয়েছিলেন। সিরাজ: একটু অপেক্ষা করুন রাজা। হ্যাঁ, মশিয়েলাও ওই রাজদরবারে ছিলেন। মশিয়েলা হলেন ফরাসিদের প্রতিনিধি এবং নবাবের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। ফরাসিদের সঙ্গেই নবাবের খুব সুসম্পর্ক ছিল এবং ফরাসিদের আপদে বিপদে বিভিন্ন সময় নবাব তাদের সাহায্য করেছেন। মশিয়েলা বলছেন, অ্যাট ইউর কমান্ড, ইউর এক্সেলেন্সি। মহামান্য, আপনি যা আদেশ করেন। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। সিরাজ: তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছ। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। মশিয়েলা: উই হ্যাভ অলওয়েজ সট ফর ইউর প্রোটেকশন, ইউর এক্সেলেন্সি। আমরা সব সময় আপনার সুরক্ষা কামনা করছি। সিরাজ: কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। অর্থাৎ আমরা পূর্ণাঙ্গ নাটকের খানিকটা অংশ